রাশিয়ার উপর চটেছেন ট্রাম্প, সাবমেরিন মোতায়েনের নির্দেশ। ট্রাম্পকে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেবে কম্বোডিয়া। গাজায় খাবার নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হামলায় 100 জনেরও বেশি ফিলিস্তিনি নিহত। 130 বাংলাদেশি শ্রমিককে ফেরত পাঠালো কুয়েত, 39 বাংলাদেশিকে দেশে পাঠালো আমেরিকা। মদিনা সহ সৌদি আরবের 15টি শহরকে স্বাস্থ্যকর স্বীকৃতি দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সব শেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের মন্তব্যে চরম চটেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিমিত্রি বলেছেন, কল্পিত ডেড হ্যান্ড কতটা বিপজ্জনক হতে পারে সে বিষয়ে ট্রাম্পের সচেতন থাকা উচিত। ডেড হ্যান্ড হচ্ছে একটি স্বয়ংক্রিয় প্রতিশোধমূলক পারমাণবিক অস্ত্র ব্যবস্থা। প্রতিপক্ষ আগে হামলা করলে রাশিয়া যেন চূড়ান্ত প্রতিশোধ নিতে পারে। মূলত রাশিয়ার স্নায়ুযুদ্ধকালীন পারমাণবিক অস্ত্র ব্যবস্থার প্রতি ইঙ্গিত করে মেদভেদেভ ট্রাম্পকে এ সতর্কতা দেন। এমন মন্তব্যের জবাবে ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেছেন, দুটি পারমাণবিক সাবমেরিন যথাযথ স্থানে অবস্থান করার নির্দেশ দিয়েছি। শুক্রবার তিনি বলেন, রাশিয়ার হুমকির প্রেক্ষিতে সতর্ক থাকতে হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার পরিকল্পনা করেছে কম্বোডিয়া। থাইল্যান্ডের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ বন্ধে ট্রাম্পের ভূমিকার জন্য এ মনোনয়ন দেওয়া হবে। শুক্রবার কম্বোডিয়ার উপপ্রধানমন্ত্রী সান চান্থোল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে নমপেনে সাংবাদিকদের কাছে তিনি ট্রাম্পের শান্তি প্রচেষ্টার প্রশংসা করেন। ট্রাম্প নোবেল পুরস্কারের যোগ্য বলে উল্লেখ করেন। গেল সপ্তাহে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সামরিক সংঘর্ষ হয়। এ সময় ট্রাম্প ফোন করে সংঘর্ষ থামানোর চেষ্টা করেন। পরে মালয়েশিয়ার মধ্যস্থতায় সোমবার দুই দেশ যুদ্ধবিরতিতে রাজি হয়। আমেরিকা এখন অস্তিত্ব সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে, এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। শিকাগোতে ন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের 100তম বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, 1960-এর দশকের পর এই প্রথম মার্কিন প্রান্তিক জনগোষ্ঠী এত বড় আক্রমণের মুখে পড়েছে। ট্রাম্প প্রশাসন ইতিহাস, সমতা এবং ন্যায় বিচারের ধারণাকেই মুছে দিতে চাচ্ছে। ট্রাম্প প্রশাসনের অভিবাসী আইনের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, কিছু রাজনীতিক বৈধ অভিবাসীদের গ্রেপ্তার ও পরিবার থেকে বিচ্ছিন্ন করার দৃশ্য দেখে আনন্দ পান। গেল 2 দিনেই খাবার নেয়ার চেষ্টার সময় ফিলিস্তিনের গাজায় 100 জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন কয়েকশো জন। শুক্রবার জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয়ের সহকারী মুখপাত্র ফারহান হক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। মানবিক বিষয় দেখভালের দায়িত্বে থাকা মানবিক সহায়তা সমন্বয় কার্যালয়ের বরাত দিয়ে তিনি বলেন, ইসরায়েলি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকা বিতরণ কেন্দ্রে বা খাদ্য সহায়তা বহনকারী গাড়িবহরের পাশে এসব হতাহতের ঘটনা ঘটেছে। তিনি জোর দিয়ে বলেন, সাধারণ মানুষের নিরাপত্তা অবশ্যই রক্ষা করতে হবে। স্থানীয় পর্যায়ে ব্যাপকভাবে মানবিক সহায়তা পৌঁছানো সহজ করতে হবে। লন্ডনে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের সামনে শুক্রবার বিক্ষোভ সমাবেশ করেছে লন্ডনের ইহুদি অধিকার কর্মীরা। এ সময় থালাবর্ষণ বাজিয়ে এবং স্লোগান দিয়ে ইসরায়েলি রাষ্ট্রদূত তোজি-পি হোটোভেলিকে বহিষ্কারের দাবি জানান তারা। বিক্ষোভকারীরা বলেন, এ মুহূর্তে সবচেয়ে ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা জরুরি। হোটোভেলি একজন বর্ণবাদী গণহত্যাকারী। 20 লাখ নিরপরাধ ফিলিস্তিনি শিশু, তাদের মা বাবা ভাই বোন মারা যাচ্ছেন। ডেভিড ল্যামি কিড স্টারভার তিনি শিশুদের অনাহারে রাখছেন। 2020 সালে যুক্তরাজ্যে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান তোজি-পি হোটোভেলি। গাজার সামরিক অভিযান নিয়ে তার প্রকাশ্য সমর্থনের কারণে আগে থেকেই বিভিন্ন মানবাধিকার সংগঠন তাকে বহিষ্কারের দাবি জানাচ্ছে। গাজা মানবিক সংকট ও দুর্ভিক্ষ সৃষ্টির প্রতিবাদে অস্ট্রেলিয়ার মেলবোর্নে ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়েছে। শুক্রবার স্টুডেন্টস ফর প্যালেস্টাইন সংগঠনের উদ্যোগে স্টেট লাইব্রেরি ভিক্টোরিয়ার সামনে এ সমাবেশে শত শত শিক্ষার্থী অংশ নেন। থালা বাসন বাজিয়ে প্রতিবাদ জানানো হয়। বিক্ষোভকারীরা বলেন, অস্ট্রেলিয়ার কথিত যেসব নতুন বিরোধী ইহুদিবাদ আইন আনা হয়েছে তা আসলে ইহুদির সুরক্ষার জন্য নয়, ফিলিস্তিনি গণহত্যাকে সমর্থনকারী ও সেই থেকে লাভবান কোম্পানিগুলোকে রক্ষা করার জন্য। এ সময় ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার দাবি জানান বিক্ষোভকারীরা। আরও 39 বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে আমেরিকা। যুক্তরাষ্ট্র থেকে একটি চার্টার্ড ফ্লাইটে শনিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা। ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির অধীনে তাদের ফেরত পাঠানো হয়েছে। এর আগে কয়েক ধাপে আরও 118 বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠিয়েছে আমেরিকা।
গেল ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প শপথ নেয়ার পর ২৯ জানুয়ারি নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানকারীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করে। ভারত, ব্রাজিল সহ বিভিন্ন দেশের নাগরিকদের হাতকড়া পরিয়ে ফেরত পাঠিয়েছে। এসব নিয়ে সমালোচনা করছেন মানবাধিকার কর্মীরা। বেতন না পাওয়ায় কুয়েতে ১৩০ জন বাংলাদেশি শ্রমিক গেল মার্চ মাস থেকে ২১ জুলাই পর্যন্ত কর্মবিরতি পালন করেন। তারা ক্যাপটেক নামে একটি কোম্পানির কর্মী। পরে তারা দেশটির ফিন্তাস থানায় লিখিত অভিযোগ করেন। স্থানীয় প্রশাসন কুয়েতের শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেয়। শ্রম আইনে দেশটিতে ধর্মঘট নিষিদ্ধ। ফলে বাংলাদেশি সহ অন্যান্য দেশের শ্রমিকদের আটক করে প্রত্যাবর্ষণ কেন্দ্রে পাঠানো হয়। বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ তারেক হোসেন জানিয়েছেন, ইতিমধ্যেই কিছু শ্রমিককে দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকিদের ব্যাপারে কুয়েত সরকারের সঙ্গে যোগাযোগ করছে। ১৫ লাখ আফগানি ফেরত পাঠিয়েছে ইরান। বিবিসি জানিয়েছে, ৪০ লাখ অনথিভুক্ত আফগানি ইরানে বাস করেন। যাদের কাগজপত্র নেই তাদেরকে গেল মার্চে ইরান ছাড়ার নোটিশ দেওয়া হয়। তবে ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের পর থেকে নিরাপত্তার স্বার্থে হাজার হাজার আফগানকে জোরপূর্বক দেশে ফেরত পাঠিয়েছে ইরান। জুলাইয়ের শুরুতে প্রতিদিন ৫০,০০০ আফগানকে ফেরত পাঠানো হয়। আফগানদের বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, জুলাইয়ের শুরুতে প্রতিদিন প্রায় ৫০,০০০ আফগানিকে ফেরত পাঠানো হয়েছে। ভারত রাশিয়া সম্পর্ক তাদের নিজস্ব ভিত্তিতে দাঁড়িয়ে আছে। তৃতীয় দেশের দৃষ্টিভঙ্গিতে বিচার করা উচিত নয়, এমনটা জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত আমেরিকার সম্পর্ক দৃঢ়, স্থিতিশীল ও দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের ভিত্তিতে গড়ে উঠেছে। শুক্রবার নয়াদিল্লিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্প্রতি আমেরিকা ভারতীয় কিছু পণ্যের উপর ২৫% পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এ কারণে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কে কিছুটা অস্থিরতা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে জয়সওয়াল জানান, প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয় ভারতের জাতীয় নিরাপত্তার প্রয়োজনীয়তা ও কৌশলগত দৃষ্টিভঙ্গির ভিত্তিতে। অপরাধী পাচার চক্র দমন এবং ইতালি, তুরস্ক ও লিবিয়ার ওপর অভিবাসন চাপ কমাতে আলোচনা করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান এবং লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ দেবাইবা। শুক্রবার ইস্তাম্বুলের ডোলমাবাহচে প্রেসিডেন্সিয়াল ওয়ার্কিং অফিসে এ ব্যাপারে বৈঠক হয়। এ সময় মূল আলোচ্য ছিল অবৈধ অভিবাসন রোধ এবং মানব পাচার মোকাবেলা। বৈঠক শেষে মেলোনি এক্সে দেয়া এক পোস্টে জানান, ৩ দেশ সম্মত হয়েছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে যৌথভাবে গ্রহণযোগ্য বাস্তব পদক্ষেপ নির্ধারণ করে কাজ শুরু করবে। মদিনাকে স্বাস্থ্যকর শহর হিসেবে স্বীকৃতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মুসলিমদের দ্বিতীয় পবিত্রতম স্থান মসজিদে নববী শহরটি ৮০ পয়েন্ট পেয়ে এই স্বীকৃতি আদায় করে নিল। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সৌদি স্বাস্থ্যমন্ত্রী ফাহাদ আল জালাজেলের কাছ থেকে মদিনা অঞ্চলের গভর্নর প্রিন্স সালমান বিন সুলতান WHO স্বীকৃতি সনদ গ্রহণ করেন। WHOর অনুমোদন পেতে ৮০টি মানদণ্ড পূরণ করতে হবে। WHO সৌদি আরবের আরও ১৪টি শহরকে স্বাস্থ্যকর স্বীকৃতি দিয়েছে। এর মধ্যে রয়েছে তায়েফ, তাবুক, আদ-দিরিয়া, উনাইজা, জালাজেল, আল মান্দাক, আল জুমুম, রিয়াদ, আল খুবরা এবং শুরুরাহ। শ্রদ্ধা আর ভালোবাসার চোখের জলে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামকে চিরবিদায় জানানো হয়েছে। বৃহস্পতিবার ব্রোঙ্কসের পার্ক চেস্টারে তার জানাজায় অংশ নেন প্রায় ২০,০০০ মানুষ। পরে তাকে নিউ জার্সির লোরেল গ্রোভ কবরস্থানে দাফন করা হয়। দিদারুল ইসলামকে মরণোত্তর ফার্স্ট গ্রেড ডিটেকটিভ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। দিদারুলের পরিবার পেনশন ও অন্যান্য সর্বোচ্চ সুবিধা পাবেন। দিদারুলের শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায় নিউ ইয়র্কের গভর্নর সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গেল সোমবার নিউ ইয়র্কের ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউর বন্দুকধারীর হামলায় দিদারুল সহ ৪ জন নিহত হন। পরে হামলাকারী নিজেও আত্মহত্যা করেন। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজন। দেশ বিদেশের বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।